প্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরও একটি ক্লাস নেব। ক্লাসের শুরুতেই আমরা একটি ভিডিও শেয়ার করছি রেশম পোকা সম্পর্কিত। স্ত্রী রেশম পোকা ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। এই বাচ্চাগুলো 42 দিন তুত পাতা খেয়ে বড় হয়। এরপরে বাঁশের একটি বিশেষ যন্ত্রে তাদেরকে রাখা হয়, যেখানে তাদের দেহ থেকে লালা নিঃসৃত হয় এবং এর লালাটি তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে, যেটাকে আমরা কোকুন বলি বা রেশম মথ বলি, রেশম গুটি বলি। এই রেশম গুটির মধ্যে পোকাটি আটকে যায়। এরপরে রেশম গুটিগুলিকে গরম পানিতে ফেলা হয়, যেখানে পোকাটি মারা যায় এবং এই রেশম গুটি থেকে রেশম সুতা বা অতি সূক্ষ্ম সুন্দরতম রেশম সুতা বের করে নিয়ে আসা হয়। এই রেশম সুতা থেকে রেশমি কাপড় তৈরি হয় এবং এই রেশমি কাপড়টা পুরুষদের জন্য ইসলাম শরীয়তের মধ্যে নাজায়েজ হলেও মহিলাদের জন্য এটি তাদের সৌন্দর্যের প্রতীক। বিশ্বব্যাপী এই রেশমি কাপড়ের অত্যন্ত কদর রয়েছে। আর এই রেশমি কাপড় বাংলাদেশের রাজশাহীতে প্রধানত তৈরি হয়ে থাকে এবং এই ক্ষেত্রে রেশম গবেষণাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমাদের রেশম পোকাটাকে, রেশম মথটাকে যদি আমরা বলি উপাত্ত, তাহলে রেশম সুতার থেকে তৈরি কাপড়টি হবে আমাদের তথ্য। একইভাবে আমরা এখন আরেকটি স্লাইড দেখতেছি। এই স্লাইডে কিছু ব্লক রয়েছে বাম দিকে এবং ডান দিকে কিছু ছোট বাচ্চা, তারা এই ব্লকগুলি দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করতেছে এবং ডান দিকে আমরা দ্বিতীয় চিত্রে দেখতেছি কিছু তৈরিকৃত খেলনা। তাহলে খেলনা ব্লকগুলিকে যদি আমরা উপাত্ত বলি, এই খেলনাগুলি হচ্ছে আমাদের তথ্য, অর্থাৎ প্রসেসকৃত উপাত্তই আমাদের তথ্য। তাহলে আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের তথ্য উপাত্ত সম্পর্কিত ডেটাবেজ ও ডেটাবেজ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমাদের আলোচ্য বিষয় ডেটাবেজ ও ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই ক্লাস থেকে তোমরা যা জানতে পারবে, ডেটা এবং তথ্য কি, ডেটা থেকে কীভাবে ডেটা দিয়ে ডেটাবেজ এবং ডেটা হায়ারার্কি এবং সর্বশেষ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যদি একটি ইটকে ডেটা বলি, তাহলে ইটের তৈরি দেয়ালই হচ্ছে আমাদের তথ্য, অর্থাৎ এককভাবে আমরা তথ্যের একক হচ্ছে আমাদের ডেটা, আর ডেটাগুলিকে বিন্যস্ত করে যা পাই আমরা, সেটা হচ্ছে আমাদের তথ্য। সুতরাং আমরা রেশম মথ থেকে বা রেশম গুটি থেকে সুতা তৈরি করে কাপড় যখন তৈরি করি, কাপড়টি হবে আমাদের তথ্য আর রেশম গুটিগুলি হচ্ছে আমাদের ডেটা। একইভাবে সিমেন্ট বালি দিয়ে ইটকে যখন আমরা গাঁথি, সিমেন্ট বালি ইট হচ্ছে আমাদের ডেটা বা উপাত্ত, আর এগুলির সমন্বয়ে তৈরি দেওয়াল হচ্ছে আমাদের তথ্য। ডিকশনারি দিক থেকে যদি আমরা দেখি, ডেটা শব্দটি আসে ডেটাম শব্দ থেকে। এই ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশগুলি হচ্ছে ডেটা। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সময়কেই ডেটা বা উপাত্ত বলা হয়। আমরা এখানে তিনটি জিনিস দেখছি, কিছু সংখ্যা আছে বামে, মাঝখানে আছে কিছু বস্তু, ডানে আছে 0, 1। তাহলে ডেটাকে আমরা মূলত তিনভাবে ভাগ করতে পারি, সংখ্যাভিত্তিক বা নিউমেরিক, এবং বস্তুভিত্তিক বা অনিউমেরিক, এবং বুলিয়ান। তাহলে ডেটার শ্রেণী বিভাগ যদি আমরা করি, তিনটি শ্রেণী করতে পারি, নিউমেরিক, অনিউমেরিক এবং বুলিয়ান। নিউমেরিক আমাদের দুরকম হতে পারে, ভগ্নাংশিক এবং পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলি আর ভগ্নাংশকে আমরা ফ্লোটিং পয়েন্ট বলি। একইভাবে অনিউমেরিক ডেটা, এগুলি আমাদের হতে পারে
অবজেক্ট, ক্যারেক্টার এবং স্ট্রিং। অবজেক্ট আবার হতে পারে আমাদের 4 রকম: ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। আর সর্বশেষ বুলিয়ান আমরা জানি 0 এবং 1 বা সত্য মিথ্যা। তাহলে ডেটা আমাদের 3 রকম: নিউমেরিক, ইন্টিজার বা ফ্লোটিং; অনিউমেরিক, ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট; এবং বুলিয়ান, সত্য মিথ্যা বা 0, 1। এ হলো আমাদের ডেটার মোটামুটি শ্রেণী বিভাগ। তথ্য আমরা এখানে দেখছি কিছু শব্দ: রহিম, 20, সেলিম, 15, বয়স, শ্রেণী 0, 1 ইত্যাদি কিছু শব্দ এবং সংখ্যা দেখছি। এগুলিকে যদি আমরা সাজিয়ে নেই, সংখ্যাগুলিকে আমরা যদি রোল নম্বর হিসাবে নেই 0, 1, 2, নামগুলো যদি আমরা একটা কলামে লিখি, শ্রেণী আরেকটি কলামে লিখি, বয়স আরেকটি কলামে লিখি, তাহলে আমরা একটি সুসজ্জিত তথ্য পাচ্ছি। তাহলে এইভাবে ডেটা, অবিন্যস্ত ডেটাকে প্রসেসিং করে যখন আমরা বিন্যস্ত আকারে নিয়ে আসি, তখনই আমাদের তথ্য তৈরি হয়। তাহলে এক কথা আমরা বলতে পারি, ডেটা প্রসেস করার পরে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে ইনফরমেশন বা তথ্য। সুতরাং সংজ্ঞার দিক থেকে আমরা বলতে পারি, সরবরাহিত ডেটা থেকে প্রক্রিয়াকরণ পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ ফলাফলই ইনফরমেশন বা তথ্য। তথ্য এবং উপাত্ত যদি আমরা পার্থক্য দেখি, তাহলে আমরা প্রথমেই বলবো উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ, আর উপাত্তকে প্রক্রিয়াকরণ পর চাহিদা প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ ফলাফল হচ্ছে তথ্য। উপাত্ত একক ধারণা, কিন্তু তথ্য হচ্ছে সমন্বিত ধারণা। উপাত্ত, সকল উপাত্তকে আমরা তথ্য বলতে পারি না, কিন্তু সকল তথ্য অবশ্যই উপাত্ত। একজন ছাত্রের নাম, রোল বিচ্ছিন্নভাবে থাকলে সেগুলোকে আমরা উপাত্ত বা ডেটা বলবো, কিন্তু ছাত্রদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে যে ফলাফল তৈরি হয়, প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যে ফলাফল তৈরি হয়, সেটি হচ্ছে আমাদের তথ্য। ডেটা সাধারণত সাজানো থাকে না, কিন্তু তথ্য অবশ্যই সাজানো থাকবে। ডেটা প্রক্রিয়াকরণের পূর্বের অবস্থা, কিন্তু তথ্য হচ্ছে প্রক্রিয়াকরণের পরের অবস্থা। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু তথ্য সরাসরি ব্যবহার করা যায়। ডেটা দ্বারা কোনো বিষয়ে সরাসরি ভাবার্থ প্রকাশ করা যায় না, কিন্তু তথ্য দ্বারা কোনো বিষয়ে সরাসরি ভাব প্রকাশ করা যায়। তাহলে এই হলো আমাদের তথ্য এবং ডেটা বা উপাত্তের পার্থক্য। এই ডেটাগুলি যদি আমরা একটি নির্দিষ্ট জায়গায় রাখি, অর্থাৎ তাদের যদি সমাহার তৈরি করি, সেটিকে আমরা বলি ডেটাবেজ। ডেটা অর্থ হচ্ছে আমাদের উপাত্ত, আর এই উপাত্তগুলিকে আমরা একত্রিতভাবে সম্পর্কিত উপায়ে একসাথে যখন রাখবো, তখনই হবে আমাদের ডেটাবেজ। তাহলে সংজ্ঞার দিক থেকে আমরা বলতে পারি, ডেটাবেজ হচ্ছে বিপুল পরিমাণ তথ্য মজুদ রাখার ব্যবস্থা। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে ডেটাবেজ তৈরি হয়। তাহলে আমরা জানলাম ডেটা কি, তথ্য কি এবং ডেটাবেজ কি। এই ডেটাবেজের সুবিধাটা কি? প্রথমত, ডেটাবেজ তৈরি করলে আমাদের তথ্যের পুনরাবৃত্তিকে রোধ করা যায়, অর্থাৎ একই তথ্য বারবার আসলে সেটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা ডেটাবেজকে ব্যবহার করে থাকি। তথ্যের মধ্যে অসামঞ্জস্যতা দূর করার জন্য আমরা ডেটাবেজ ব্যবহার করে থাকি। একই সময়ে একাধিক ব্যবহারকারী তথ্য ব্যবহার করতে পারে। যদি ডেটাবেজ আমরা তৈরি করি, তাহলে একই সময়ে একাধিক ব্যবহারকারীটা সহজেই ব্যবহার করতে পারবে। তথ্যগুলিকে সুসংবদ্ধভাবে থাকে, এজন্য সহজে আমাদের নিরাপত্তা বিধান করতে পারি। তথ্যের স্বনির্ভরতা তৈরি করা যায়, স্বল্পতম সময়ে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। অর্থাৎ একটি তথ্যকে খুঁজতে হলে যদি ডেটাবেজের মধ্যে থাকে, তাহলে আমরা নির্দিষ্ট নিয়মে তাকে সার্চ দিলে আমরা সহজেই তা খুঁজে পেতে পারবো এবং ব্যবহার করতে পারবো। এছাড়া তথ্য ভান্ডার তৈরি করা যায় এবং সহজেই সেই তথ্য ভান্ডারকে ব্যবহার করা যায়। যে কোনো জায়গায় তা সহজে উপস্থাপন করা যায়। সংরক্ষিত ডেটাকে প্রয়োজন অনুযায়ী আপডেট করা যায়। ডেটাকে
প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো যায় এবং সে অনুযায়ী তাকে ব্যবহার করা যায়। বিভিন্ন সময় ডেটা পরিচালনা করা সহজ হয়, দক্ষতার সাথে ডেটাকে পরিচালনা করা যায়। তাহলে এতগুলি সুবিধা যে ডেটাবেজের আছে তার নিশ্চয়ই কিছু অসুবিধাও থাকতে পারে। আমরা দেখছি একটি লাইট এখানে আছে, অর্থাৎ ডেটাবেজের অসুবিধা এতই কম যে লাইট দিয়ে খুঁজে বের করতে হবে, অর্থাৎ হেরিগেন ধরে আমাদের খুঁজতে হবে যে আসলে ডেটাবেজের অসুবিধা আছে কি না। তবে আমাদের মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে আইসিটির অসুবিধা আসলে প্রথম যে কথাটি আমাদের আসবে সেটি হলো দক্ষ জনশক্তির প্রয়োজন হয়, প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই তো কথাগুলি আমাদের মনে রাখতে হবে। অসুবিধা মানেই দক্ষ জনশক্তি লাগবে, যেটা সবসময় অভাববোধ হয়, প্রচুর অর্থের প্রয়োজন হয়, আর সর্বোপরি যদি আমরা কোনো ভুল তথ্য দিই, ভুল ডেটা দিই, তাহলে পুরো ডেটাবেসটাই আমাদের ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে। এছাড়া ডেটাবেসটাকে যদি আমরা যথাযথভাবে নিরাপত্তার ব্যবস্থা না করি তাহলে সেটি হ্যাকিং হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং ডেটাবেস যিনি তৈরি করছেন তার সুনাম বিনষ্ট হতে পারে। তাহলে আমরা যদি ডেটাবেজের অসুবিধাগুলি বলি, প্রথমত দক্ষ জনশক্তির প্রয়োজন হবে, যেটা অনেক সময় থাকে না। দ্বিতীয়ত ভুল তথ্যের কারণে ডেটাবেস বিনষ্ট হয়ে যেতে পারে। তৃতীয়ত যথাযথ নিরাপত্তা বিধান করতে হয়, যদি নিরাপত্তা না থাকে তার ডেটাবেজ হ্যাকিং হতে পারে এবং প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট হতে পারে। ডেটাবেজের যদি আমরা উপাদান বলি, আসলে ডেটাবেজ বেশ কিছু উপাদান নিয়ে গঠিত। প্রথমে আমরা যে উপাদান কথা বলতে পারি, যেগুলিকে আমরা কলামে ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে ফিল্ড। ডেটাবেজ বিভিন্ন উপাদানগুলিকে কালেক্ট করার জন্য আমরা বিভিন্ন ফিল্ডের মাধ্যমে কালেক্ট করে থাকি, যেমন সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি, পয়েন্ট, এগুলি এক একটি ফিল্ড। তাহলে প্রত্যেকটি কলামই এক একটি ফিল্ড, যাকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটগুলিকে যখন একটি সারিতে থাকে তখন তাকে আমরা বলি রেকর্ড, এন্টিটি বা টাপল। আর প্রত্যেকটি এন্টিটির একটি মান থাকে, যাকে আমরা এন্টিটি ভ্যালু বলি। আর পুরো টেবিলটাকে আমরা বলে থাকি এন্টিটি সেট। তাহলে ডেটাবেজের উপাদানগুলি হচ্ছে আমাদের, প্রথম হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ড বা কলাম, যে প্রপার্টিসগুলোর কোনো একটি এন্টিটি সেটের বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে আমরা উপাত্ত গ্রহণ করি, প্রক্রিয়াকরণ করি, সংরক্ষণ করি, সেগুলি হচ্ছে ফিল্ড বা অ্যাট্রিবিউট বা কলাম। এই ফিল্ডকে আমরা ডেটা উপাদান বলতে পারি, এলিমেন্টারি আইটেম বলতে পারি, অবজেক্ট প্রপার্টি বলতে পারি। যেমন একজন ছাত্রের তথ্য সংগ্রহ করতে হলে তার আইডি থাকবে, নাম থাকবে, তার ঠিকানা থাকবে, এগুলি এক একটি কলামে আলাদাভাবে থাকে। সুতরাং এগুলি হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট বা ফিল্ড। আর প্রতিটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান থাকে, যাকে আমরা এন্টিটি ভ্যালু বলি। এছাড়া আমাদের ভিন্ন ভিন্ন রেকর্ড, ভিন্ন ভিন্ন তথ্যকে আমরা যখন একসাথে একত্রিত করি তখন সেটি হচ্ছে রেকর্ড। অর্থাৎ কোনো নির্দিষ্ট ডেটা ফাইলে ব্যবহৃত অ্যাট্রিবিউটের মানের সমষ্টি হচ্ছে রেকর্ড। একে আমরা এন্টিটিও বলতে পারি বা টাপল বা সারি বলি। আর এন্টিটি সেট হলো সমজাতীয় এন্টিটির সমাবেশ, অর্থাৎ ডেটাবেজের অন্তর্গত ডেটা ফাইল বা টেবিল সমূহকে এক একটি এন্টিটি সেট বলা হয়। তাহলে আমাদের এই হলো ডেটাবেজের উপাদান: রেকর্ড, ফিল্ড, এন্টিটি সেট। রেকর্ড, ফিল্ড, এন্টিটি সেট, এগুলি হচ্ছে আমাদের ডেটাবেজের উপাদান। তাহলে রেকর্ড এবং ফিল্ডের মধ্যে পার্থক্যগুলো কি হতে পারে আমরা একটু দেখি। রেকর্ড থাকে আমাদের সারি বরাবর আর ফিল্ড থাকে আমাদের কলাম বরাবর। ফিল্ডের ক্ষেত্রে একই রকম তথ্য থাকে, একই রকম ডেটা ব্যবহার করা হয়, আর রেকর্ডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডেটা থাকে। ফিল্ড দ্বারা পরিপূর্ণ তথ্য প্রকাশ করে না, কিন্তু রেকর্ড পরিপূর্ণ তথ্য প্রকাশ করে।
ফিল্ড ভ্যালিডেশন সেট করে ভুল সহজেই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু রেকর্ড এরকম ভ্যালিডেশন সেট করা যায় না। ফিল্ড ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে একটি অ্যাট্রিবিউট হিসেবে কাজ করে, আর ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে রেকর্ড একটি এন্টিটি হিসেবে কাজ করে। যেমন ফোন বুকের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলি এক একটি ফিল্ড, কিন্তু ফোন বুকের নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি একটা সারিতে যখন আমরা লিখব সেগুলি হচ্ছে আমাদের একটি রেকর্ড। তাহলে এই হলো আমাদের রেকর্ড এবং ফিল্ডের মধ্যে পার্থক্য। এবার আমরা আরেকটু নতুন বিষয় আসি, যাকে বলে আমরা ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি অর্থাৎ নিচ থেকে কিভাবে আমরা ডেটাবেস পর্যন্ত যাব। আমরা জানি ডেটার সর্বনিম্ন উপাদান যেটা হচ্ছে বিট, বিট থেকে বাইট, অর্থাৎ ডেটাবেজের বিভিন্ন উপাদান বিট, বাইট, ক্যারেক্টার বা অক্ষর, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেজ ইত্যাদি সমন্বয়ে গঠিত ধারাবাহিক কাঠামোই হচ্ছে ডেটা হায়ারার্কি। বিট বলতে আমরা বুঝি 0 এবং 1কে, 8টা বিটকে আমরা বাইট বলি। আর ক্যারেক্টার বলতে আমরা এ বি সি ক খ গ প্লাস মাইনাস ইত্যাদি চিহ্নকে আমরা ক্যারেক্টার বা অক্ষর বলি। সাধারণত 8টি বিটে একটি ক্যারেক্টার তৈরি হয়ে থাকে, যেমন H01001000 হচ্ছে আমাদের H। তো এইভাবে আমাদের বাইট থেকে অক্ষর তৈরি হয়। আর কতগুলো অক্ষরকে একত্রে আমরা ফিল্ড বলি, যেমন N, A, M, E, এই অক্ষরগুলো মিলে আমাদের নেম একটা ফিল্ড গঠিত হয়। আর রেকর্ড হচ্ছে আমাদের পরস্পর সম্পর্কিত কতগুলি ফিল্ডকে একত্রে আমরা রেকর্ড বলি, যেমন রোল, নেম, জিপিএ এগুলি এক একটি রেকর্ড। সম্পর্কযুক্ত দুই বা ততোধিক রেকর্ডকে আমরা ফাইল বলি, যেমন কয়েকজন ছাত্রের তথ্য বা রেকর্ড নিয়ে একটা ফাইল গঠিত হতে পারে। আর পরস্পর সম্পর্কিত দুই বা ততোধিক ফাইলকে আমরা ডেটাবেজ বলি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যক্তিগত ডেটা, বেতন হিসাবে ডেটা, পরীক্ষার ফলাফল ইত্যাদি নিয়ে প্রতিষ্ঠানের ডেটাবেস তৈরি হয়। তাহলে আমরা ডেটা হায়ারার্কি যদি আমরা একটু চার্ট আকারে দেখি, তাহলে একটি কলেজের ডেটাবেজের মধ্যে অনেকগুলো ফাইল থাকে। যেমন আমরা এখানে দুটি ফাইল দিয়েছি, যে পার্সোনাল ফাইল, রেজাল্ট ফাইল। একটি ফাইলে আবার ভিন্ন ভিন্ন অনেক ছাত্রদের তথ্য থাকতে পারে, যেমন রাহাতের তথ্য, হাসানের তথ্য, সাইফের তথ্য। আবার হাসানের তথ্যের মধ্যে তার নাম থাকবে, রোল নাম্বার থাকবে, জিপিএ থাকতে পারে। আবার রোল নাম্বার কতগুলি ডিজিট দ্বারা তৈরি হয়, যেমন এখানে আমাদের 36547 এই রোল নাম্বার প্রত্যেকটা আবার আলাদা আলাদা কতগুলি বিটের মাধ্যমে হতে পারে। যেমন আমাদের 5, এই 5 ক্যারেক্টারটা তৈরি হয়েছে 8টি বিট 00000101, এই 8টি বিটের মাধ্যমে। তাহলে ডেটা হায়ারার্কি যদি আমরা চিন্তা করি, বিট থেকে বাইট বা ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আমাদের হবে ফিল্ড, ফিল্ড থেকে তৈরি হবে রেকর্ড, রেকর্ড দিয়ে তৈরি হবে আমাদের ফাইল, আর সবগুলো ফাইলের মাধ্যমে তৈরি হবে ডেটাবেজ। তাহলে এটি হলো আমাদের ডেটা হায়ারার্কি। এবার আমরা একটু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আসব। সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, যে পদ্ধতিতে ডেটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকলন, নিরাপত্তা, ব্যাকআপ, তথ্য সংগ্রহ অনুমতি ইত্যাদি তৈরি করা হয়, সেটি হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে ডেটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকলন, নিরাপত্তা, ব্যাকআপ, তথ্য সংগ্রহ অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয় তাকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলে। এটি ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করে। আর এই ডেটাবেজ তৈরি করার জন্য আমাদের অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, MySQL, ওরাকল, ভিজুয়াল ফক্স প্রো, ডিবেজ, IBM ইত্যাদি অনেক সফটওয়্যার দ্বারা আমরা ডেটাবেজ তৈরি করতে পারি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমরা দেখি,
এখানে কতগুলি প্রোগ্রাম থাকে। ব্যবহারকারী একই সাথে ডেটাবেসকে অনলাইন টার্মিনালের সাহায্যে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে সংযোগ স্থাপন করে এটিকে ব্যবহার করে। আমরা এখানে দেখছি কতগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। আমাদের এখানে ডেটাবেজের তৈরির জন্য অনলাইন ডেটাবেজ আছে, ডেটা ডিকশনারি আছে, সব কিছু মিলিয়ে আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজের কাজ কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ প্রথমত ডেটাবেজ তৈরি করা, অর্থাৎ ক্রিয়েট, অ্যাপেন্ড, নতুন ডেটা রেকর্ড তৈরি করা, ডিবাগ, ডেটার ভুল অনুসন্ধান করা এবং সংশোধন করা, ডিলিট, অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ডকে বাদ দেওয়া, এডিট, প্রয়োজনীয় সম্পাদন করা, সার্চ, প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা, শর্ট, প্রয়োজন অনুযায়ী তথ্যকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অনুসারে সাজানো, রিপোর্ট, প্রিন্ট করা, প্রয়োজনীয় ডেটাবেস থেকে প্রিন্ট নেওয়া যায়, রিপোর্ট তৈরি করা যায়, সেভ, প্রয়োজনীয় ডেটাবেসকে আপডেট করে তাকে সংরক্ষণ করা হয়, সিকিউরিটি, ডেটাবেজে নিরাপত্তা বিধান করা হয়, আপডেট, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আধুনিকরণ করা হয়, সর্বশেষ ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের মাধ্যমে ডেটাবেসকে সংরক্ষিত করা হয়। তাহলে ডিবিএমএস এর সুবিধা কি? ডেটার বাহুল্য কমে, আমরা একটু পূর্বে দেখেছি ডেটাবেজে যে সুবিধাগুলো, মূলত সেই সুবিধাগুলি এখানে আমরা লিখতে পারি। তাই মূলত আমাদের বাহুল্য কমায়, রেকর্ডের ভিত্তিতে আধুনিকরণ করা যায়, সহজে ডেটাবেস থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায়, রিপোর্ট তৈরি করা যায়, ডেটা সঠিক কিনা তা যাচাই করা যায়, নিরাপত্তার মাধ্যমে অনুমোদিত তথ্যকে ব্যবহার করা যায়, কোনো ডেটার পুনরাবৃত্তি ঘটলে তা সহজে দূর করা যায়, প্রোগ্রাম ডেটা নির্ভরশীলতা দূর করে, এছাড়া সহজেই ডেটাকে শেয়ার করা যায়। ডেটাবেজের অসুবিধা, একই কথা আমাদের। ডেটাবেজের অসুবিধা মূল হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি লাগবে। ডেটাবেজ প্রক্রিয়াকরণের জন্য কোনো ভুল তথ্য দিলে সেটা পুরো ডেটাবেজকে ক্ষতিগ্রস্ত করবে। সর্বোপরি সঠিক নিরাপত্তা লাগবে। যদি নিরাপত্তা করা না হয় তাহলে হ্যাকিং হতে পারে এবং প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে, প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট হতে পারে। সর্বোপরি আমাদের ডেটাবেজের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটি অনেক ব্যয় সাপেক্ষ, প্রচুর অর্থের প্রয়োজন হয়। ডেটাবেজকে আমরা কোথায়, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় প্রয়োগ করে থাকি বা কোথায় ব্যবহার করি? প্রথমে আমাদের যে ব্যাংকিং খাত, গ্রাহকের অ্যাকাউন্ট তৈরি, ঋণ প্রদান, লেনদেনের হিসাব, এই সব কিছু আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সংরক্ষণ করা হয়। সারা বিশ্বের এয়ারলাইন্সের বিভিন্ন টার্মিনালগুলো কেন্দ্রীয় ডেটাবেজের সাথে যুক্ত থাকে, ফলে আসন সংরক্ষণ, সময়সূচি জানা, এই সবগুলির জন্য আমরা ডিবিএমএসকে ব্যবহার করে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিবন্ধন, রেজিস্ট্রেশন, বেতন সংগ্রহ, ভর্তি ফর্ম পূরণ, রুটিন, পরীক্ষার ফলাফল, গ্রেডিং ইত্যাদির জন্য আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে ব্যবহার করে থাকি। ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন লেনদেন করে থাকি। বর্তমানে আমরা করোনাকালে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছি, অথচ বিকাশ অ্যাকাউন্টে আমরা টাকা সহজে ক্রেডিট কার্ড থেকে ট্রান্সফার করে আমাদের বিভিন্ন অনলাইন কেনাকাটার কাজ করতে পারছি, বিভিন্ন লেনদেন করতে পারছি এই ডিবিএমএস-এর কারণেই। টেলিকমিউনিকেশন, কলের তথ্য রাখা, মাসিক বিল তৈরি, প্রিপেড কার্ডের ব্যালেন্স রাখা এবং বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্কের জন্য আমরা ডিবিএমএসকে ব্যবহার করে থাকি। আর্থিক লেনদেনের জন্য ক্রয় বিক্রয়, স্টক জমা, বন্ডের হিসাব, সব কিছুর জন্য আমরা ডিবিএমএসকে ব্যবহার করি। মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য কর্মীদের বেতন দেওয়া, ট্যাক্স হিসাব রাখা, ট্যাক্স জমা দেওয়া, ভাতা দেওয়া, চেক দেওয়া, এসব ক্ষেত্রে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে ব্যবহার করে থাকি। স্বাস্থ্যসেবায় হাসপাতাল এবং ক্লিনিকের রোগীদের তথ্য সংরক্ষণ করা, ডায়াগনোসিস করা, অনলাইন স্বাস্থ্যসেবা, এসব ক্ষেত্রে আমরা ডাটাবেজকে ব্যবহার করে থাকি। ফলে একজন রোগী তার তথ্য একবার প্রদান করলে
তৃতীয় ক্ষেত্রে সেটা তার সিরিয়াল নাম্বার অথবা তার অনলাইন কার্ড জমা দিলেই তার পূর্বের রেকর্ডগুলি সহজেই জানা যায় এবং স্বাস্থ্যসেবা সহজে পাওয়া যায়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কারা ব্যবহার করে? আসলে দক্ষতার উপর ভিত্তি করে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্টকে 4 রকম ব্যবহারকারী দ্বারা ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়। প্রথমত আমাদের সাধারণ ব্যবহারকারী, আমাদের মতন যারা আমরা অনলাইনের সাথে সরাসরি যুক্ত নই, তারা শুধুমাত্র এন্ট্রি কাজগুলি করে থাকি। এক্ষেত্রে ডেটাবেজের গঠন সম্পর্কে আমাদের জানার প্রয়োজন হয় না, অর্থাৎ নেটিভ ইউজার যারা সাধারণ ব্যবহারকারী। দ্বিতীয়ত অনলাইন ব্যবহারকারী, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় ডেটাবেজের সাথে যুক্ত হয়ে ডেটাবেজ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে। এক্ষেত্রেও ব্যবহারকারী ডেটাবেজের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানার প্রয়োজন হয় না। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, নেটিভ এবং অনলাইন ব্যবহারকারীদের জন্য অ্যাসেম্বলার, ফরটন, প্যাসকেল, জাভা ইত্যাদি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অথবা ইউজার ইন্টারফেস তৈরি করে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। সর্বোপরি আমাদের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যিনি সবচেয়ে বেশি ডেটাবেজ ব্যবহার করেন, অর্থাৎ তিনি আসলে ডেটাবেজটা তৈরি করেন। তিনি হলেন সর্বময় কর্তা ব্যক্তি। ডেটাবেজ তৈরি করা, পরিবর্তন করা, পরিবর্ধন করা, নিয়ন্ত্রণ করা, এসবগুলি আমাদের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর কাজগুলি যদি আমরা একটু দেখি, প্রতিষ্ঠানের জন্য ডেটাবেজ তৈরি করা, বিদ্যমান ডেটাবেজকে আপডেট করা, ডেটাবেজ সংরক্ষণ করা, সকল ডেটাবেজ ব্যাকআপ নিশ্চিত করা, ডেটাবেজের ব্যবহার তদারকি করা, ডেটাবেজ সার্ভারের সঠিক পরিচালনা করা, ডেটাবেজ নিরাপত্তা নিয়মিত যাচাই করা, ডেটাবেজের সমস্যা থাকলে তার সমাধান করা, ডেটাবেজের উপর রিপোর্ট তৈরি করা, ম্যানেজার এবং ডেটাবেজ ব্যবস্থার সাথে কর্মী যারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তথ্যের প্রতিলিপি ব্যবস্থাপন এবং পর্যবেক্ষণ করা, ডেটাবেজ তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ, পরিচালনা, নিরাপত্তা, এই সবগুলি আমাদের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর করে থাকেন। সুতরাং ডেটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারকারী এবং ডেটাবেজের সকল প্রকার নিয়ন্ত্রণের মূল ভূমিকা যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তিনি হচ্ছেন মুখ্য পরিচালক ডেটাবেজের। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কত রকম হতে পারে? মূলত ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 3 রকম: ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ, ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ এবং ওয়েব এনেবল ডেটাবেজ। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ, এই ক্ষেত্রে কেন্দ্রীয় একটি ডেটাবেজ থাকে এবং ব্যবহারকারীগণ বিভিন্ন প্রান্তের থেকে এই কেন্দ্রীয় সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হয়ে ডেটাবেজকে ব্যবহার করেন। ব্যবহারকারীদেরকে বলা হয় ক্লায়েন্ট এবং সার্ভারটাকে বলা হয় কেন্দ্রীয় সার্ভার, যেখানে একটি মাত্র ডেটাবেজ থাকে। তাহলে ডেটাবেজের সার্ভারটাকে বলা হয় ব্যাক এন্ড, আর ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে বলা হয় ফ্রন্ট এন্ড। আমরা এখানে দেখছি ক্লায়েন্ট এই যে লাল তথ্য দিচ্ছেন, সার্ভারে গিয়ে জমা হচ্ছে, আরেকজন নীল তথ্য আকারে সার্ভারে জমা হচ্ছে। তাহলে ক্লায়েন্ট একটা মেশিন যিনি ফ্রন্ট অ্যাপ্লিকেশনে কাজ করেন, একটা কিবোর্ড, মনিটর, মাউস ইত্যাদির মাধ্যমে তিনি তার প্রয়োজনীয় তথ্য সার্ভারে পাঠান, আর সার্ভার সেগুলিকে সংরক্ষণ করে। সুতরাং ডাটাবেজের ফ্রন্টে থাকেন আমাদের ক্লায়েন্ট, আর সার্ভারটা হচ্ছে ব্যাক এন্ড হিসেবে থাকে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ, এই ক্ষেত্রে অনেকগুলো সার্ভার থাকে, অনেকগুলো ডেটাবেজ থাকে, এই সবগুলো ডেটাবেজ একটি কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত থাকে। আমরা এখানে দেখতেছি, নিচ থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, বিভিন্ন ক্লায়েন্ট তাদের তথ্যগুলো দিচ্ছেন এবং তাদের সার্ভারে জমা হচ্ছে, এবং সবগুলি সার্ভার থেকে কেন্দ্রীয় সার্ভারে গিয়ে সেই তথ্যগুলো জমা হচ্ছে। সুতরাং কেন্দ্রীয়ভাবে ডেটাবেজ, অনেকগুলো ডেটাবেজ নিয়ে আমাদের ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সার্ভার তৈরি হয়ে থাকে। তাহলে আমরা এখানে ডেটাবেজটাকে একটু দেখি।
অনেকগুলো ডেটাবেজ আমাদের এখানে আছে, সার্ভার আছে। এই সার্ভারে আমাদের ক্লায়েন্টরা তথ্য দিচ্ছেন, তাদের নিজ নিজ সার্ভারে সেগুলি প্রথমে জমা হচ্ছে এবং সেখান থেকে যখন কেন্দ্রীয় সার্ভারের সাথে যা যুক্ত করা হয় সেই সবগুলো তথ্য কেন্দ্রীয় সার্ভারে গিয়ে জমা হয়। এখানে অনেক ভিন্ন ভিন্ন ডেটাবেজ ব্যবহার করা হয়। ফলে একজন ক্লায়েন্ট তার নিজস্ব ডেটাবেজে প্রয়োজনীয় সংশোধন করতে পারেন এবং তথ্যগুলি তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং সর্বশেষ সবগুলো তথ্য কেন্দ্রীয় সার্ভারে এসে জমা হয়। ওয়েব এনাবল ডেটাবেজ, এই ক্ষেত্রে আমাদের যে ডেটাবেজের ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারঅ্যাক্টিভ উপায়ে অ্যাক্সেস, কোয়েরি তৈরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সমূহকে পরিবর্তন করা যায়, তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই অনলাইনের সাথে সরাসরি সংযুক্ত থাকতে হয়। ওয়েব এনাবল ডেটাবেজের ক্ষেত্রে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ থাকবে, একটি ওয়েব সার্ভার থাকবে, একটি ফায়ারওয়াল থাকবে, অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনটি সরবরাহ করার জন্য ওয়েব পেজ ও সফটওয়্যারগুলো সবসময় অ্যাক্টিভ থাকবে। এতক্ষণ আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।